সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি, নদীর পানি কমায় শুরু হয়েছে নদী ভাঙন, পরশু থেকে ভারী বৃষ্টির আশঙ্কা। এক বছর আগে প্রকল্পের সময় শেষ হলেও খুলনার 4 উপজেলায় শেষ হয়নি 10 সেতুর কাজ, বারবার কাজের হাত বদলের সমস্যা বলছেন স্থানীয়রা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করেছে কুশিয়ারা, তিস্তা, ধরলা সহ প্রধান নদীগুলোর। তবে সিলেটে কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। এদিকে অনেক স্থানে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার পানি কমছে, তবে খুবই ধীর গতিতে। এখনও জেলার প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে। সিলেট নগরীর উপশহর 13 রতন, সোবহানি ঘাট, টুকের বাজার সহ সব এলাকার পানি নেমে গেছে। তবে উপজেলাগুলোর নিচু এলাকার পানি না নামায় চরম দুর্ভোগে মানুষ। 310টি আশ্রয়কেন্দ্রে এখনো অবস্থান করছে 19,738 জন। দুইবার বন্যা হয়েছে, আমরা খুব কষ্ট করতেছি। দুইবার গেছি বাইরের বাসাত গিয়ে থাকতেছি, ওই যে গরম আডু পানি, কষ্টের মাঝে আছি আমরা। চুলার উপরে সামান্য বাসাইল আছি, তা আমরা আর আনতে পারছি না, হাক করতে পারছি না, খাইতে পারছি না। আনন্দ জানা, খাওয়া জানা, করা জানা, এই দিত এই তো ঝামেলা। এখন তো সাধারণ কুদুর কমছে, অতদিন তো আরো গলা পানি আসছে। সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমার পানি বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। পানি কমছে রক্তি, জাদুকাটা, খাসিয়ামারা সহ অন্যান্য নদ নদীর। সড়ক থেকে পানি নামলেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি এখনো। রংপুরে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার 1.5 কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে। কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি হ্রাস পেয়েছে, তবে নিচু এলাকার মানুষ এখনও পানিবন্দী। রাজারহাট উপজেলার অন্তত 9টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। আবাদ কিস্তি, গরু বাছুর, ঘর, ওই যে কিসমত সিনাই মৌজার রাস্তা সহ 3টে বাড়ি একবারে ধসে গেছে ভাই। এখন আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। গাইবান্ধার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে ভাঙন। 80-90টা ঘর চলে গেছি, তার কোথায় আশ্রয় আছে এখন আশ্রয় পাই নাই। তারা খুব আর কি অসুবিধার মধ্যেই আছে, কোথাও জায়গা পাচ্ছে না। তামসা করবেন নিচ্ছেন, আজ 2টা বস্তা ফেলান, কাইলে ফিন নাই, কাইলে 2টা বস্তা ফেলান, ওদিনকে ফিন নাই। তো ওদিন করতে করতে তো ভাঙায় শেষ করবেন না। টাঙ্গাইলে প্রধান 3টি নদীর পানি কমলেও ফটিকজানি ও বংশী নদীর পানি কয়েকটি পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। পানির তীব্র স্রোতে টাঙ্গাইল সদর, ভুঁয়াপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। নেত্রকোনার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উবধাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। রংপুর ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার ফোয়াদ হাসান এবং জেলা প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী। তিস্তার পানি বিপদসীমার নিচে নামায় কিছুটা স্বস্তি মিলেছে তিস্তাপাড়ের মানুষের, তবে পুরোপুরি স্বস্তিতে আসতে পারছেন না তারা, কারণ তারা আমাদেরকে জানিয়েছেন এই তিস্তা বর্ষা মৌসুমে কয়েকবার বন্যার সম্মুখীন হন তারা, আর যার কারণে তাদেরকে বারবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়। এর সঙ্গে ভাঙন আতঙ্ক তো রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তিস্তা 5 থেকে 6 বার বন্যার কবলে পড়ে, তো যার কারণে তিস্তাপাড়ের মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজ বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেসব বাড়িঘর ছিল সেসব বাড়িঘর থেকে পানি ইতিমধ্যে নেমে গেছে। হাওরের কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলোতে এখনো কিছু কিছু পানি রয়েছে, আবার কারো বাড়ির বিটে ঢেউয়ের এবং যারা নদী তীরবর্তী তাদের নদীর স্রোতে তাদের বাড়িঘরের বিটেটে ভেঙে গেছে। যাদের কাঁচা ঘর ছিল তাদের কাঁচা ঘরে এখন বসবাস অনুপযোগী রয়েছে।
এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য খুলনার ডুমুরিয়া, তেরোখাদা, কয়রা ও দাকোপ উপজেলায় 10টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিল এলজিইডি। এ সময় শেষ হলেও সেসব এখনও তৈরিই হয়নি, এমনকি 2টি সেতুর নির্মাণ শুরুই হয়নি। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। মরিচা পড়া রড, বিচ্ছিন্ন গাইডওয়াল আর এলোমেলো অবকাঠামোই বলে দেয় কতটা অযত্ন আর অবহেলায় তৈরি হচ্ছে খুলনার ডুমুরিয়ার তালতলা নদীতে 80 মিটার দীর্ঘ এই সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে 2021 সালে শুরু হওয়া এই সেতু শেষ হওয়ার কথা ছিল 2023 সালের 18 ফেব্রুয়ারি। কিন্তু কাজ শেষ হওয়া তো দূরের কথা, সর্বশেষ কবে ঠিকাদার এলাকাতে কাজ করেছে তাও ভুলে গিয়েছেন স্থানীয়রা। এতে ভোগান্তির শেষ নেই ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও শোভনা ইউনিয়নের হাজারো মানুষের। আমাদের এখানে প্রায় 10-12টি এইভাবে এই ব্রিজ হচ্ছে, এলজিইডির ব্রিজ, কিন্তু 3-4 বছর ধরে লেন্দি প্রসেসে কাজ হচ্ছে, যে কারণে দুর্ভোগ খুব বড় আকার ধারণ করেছে। এ জায়গায় প্রচুর মাছ এবং সবজি হয়, হ্যাঁ, তাই এই ব্রিজের জন্য আমাদের খুবই সমস্যা আছে, আমাদের একটা রুগী নিয়ে যাওয়ার খুবই ঝামেলা আছে। আমাদের এখানে ব্রিজটা অত্যন্ত জরুরি। দেখা যাচ্ছে আমাদের এখানে একটা স্কুল আছে, ছেলেরা এই পাড়ার ছেলেরাও আসে এখানে পড়াশোনা করতে। এই নদী পারাপার একটা ঝামেলা অতিরিক্ত। এই ব্রিজটা করতে যে নদী বান্ধা পড়ি সব আটকা পড়ে গেছে, পানি শুনি সরার কোনো লাইন নেই, সব বিল খাল সব তলাইয়ে ফসলপাতি কিছু আসছে না, না আলি বাড়ি হাতনি ঘরেও জল উঠে যাচ্ছে, পানি উঠে যাচ্ছে। এলজিইডির পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার 4 উপজেলায় এমন 10টি সেতু তৈরি হওয়ার কথা। মূল ঠিকাদারের কাছ থেকে কয়েকবার হাতবদল হওয়ার কারণে কাজ এগুতে পারেনি বলছে খোদ ঠিকাদারের প্রতিনিধিরা। এটা আসলে কাজ পিছনে যারা কন্ট্রাক্টর ছিল, সাব কন্ট্রাক্টর, কি কারণে ফেলাই থেকে তা আমরা জানি না। নতুনভাবে আমরা নতুন কন্ট্রাক্টরের আন্ডারে এই 2-3 দিন হয়েছে কাজে আসছি। কাজ হাত বদলের ঘটনা জানা থাকলেও সময় মতো কাজ শেষ করতে ব্যর্থ হওয়া ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী নয় এলজিইডি। নির্দিষ্ট সময় মাঝখানে প্রজেক্টের ফান্ডের সমস্যা ছিল, এই জন্য কাজ বন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে ঠিকাদার অ্যাপ্লিকেশন করে সে টাইম এক্সটেনশন পেয়ার দেয়, টাইম এক্সটেনশন আমাদের হেড অফিস থেকে অনুমোদন দিয়েছে। 35 কোটি টাকা ব্যয়ে 10টি সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও কয়রা ও তেরোখাদার 2টি সেতুর কাজ এখনো শুরুই হয়নি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বিচার দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের বাস স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশে অংশ নেন স্থানীয়রা। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এমপি আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানি, পৌর মেয়র আশরাফুল আলম সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন নানা টালবাহানার কারণে এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, হত্যার প্রকৃত রহস্যও উদ্ঘাটন হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 500 কেজি আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারস হস্তান্তর করা হয়। 100 কার্টুনে করে ত্রিপুরার বিখ্যাত কুইন জাতের আনারস গ্রহণ করেন আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার। আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক দীপক বৈদ্য। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার প্রার্থী ও অভিযুক্ত সকলেরই ন্যায় বিচারের পাশাপাশি নাগরিক সুবিধা পাবার অধিকার রয়েছে। দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে নবনির্মিত আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার উদ্বোধন শেষে এসব কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, দেশের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে বিচার বিভাগ। মামলা জট কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আদালতে বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে বিশ্রামাগার তৈরি করা হয়েছে। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে প্রায় 53 লক্ষ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বসার স্থান, ব্রেস্ট ফিডিং কর্নার, টয়লেট সহ নানা সুবিধা রয়েছে এই বিশ্রামাগারে। এই স্থাপনা তৈরি হওয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে
আশা করি। এবং এতে সাক্ষী যারা আসবেন তারা এখানে অপেক্ষা করলে তারা দিনের শেষে সাক্ষীটা দিয়ে বাড়িতে যেতে পারবেন। এতে আমার ধারণা যে বিচারের যে জটিলতা জট এই জট অনেকটা কমবে। আমাদের জজ সাহেবরা তাদের দিনের শেষে কাজগুলি ঠিকমতো করতে পারবেন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলা ত্বরান্বিত হবে, মামলার নিষ্পত্তি ত্বরান্বিত হবে এবং আশা করি মানুষ ন্যায় বিচার পাবে। গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া সহ নানা জাতের সুস্বাদু আমে ভরে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের বাজার। তবে এবার চাহিদার চেয়ে সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। এই সুযোগে সব জাতের আম বিক্রি হচ্ছে গত মৌসুমের চেয়ে দ্বিগুণ দামে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় আমের বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাটের চিত্র এটি। গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া, লক্ষণভোগ, গুটিসহ বাহারি আমের বেচাকেনা চলছে। এ বাজার থেকে আম যাচ্ছে বিভিন্ন জেলায়। তবে বিক্রেতাদের দাবি, অন্যান্য বছর এই সময় বাজারে আম থাকে আরও বেশি, কিন্তু এবার দামের উৎপাদন প্রায় 70% কম বলছেন সংশ্লিষ্টরা। তাই বিক্রি হচ্ছে বেশি দামে। গেল বছর যে আম মন প্রতি 2 থেকে 2,500 টাকায় বিক্রি হয়েছে, এবার তা হচ্ছে দ্বিগুণ দামে। গতবারের চাইতে এবারকার বাজারে আমের সরবরাহটা কম। আগে এ সময় গতবার আমের চিত্রটা অন্যরকম ছিল, ভরপুর আম ছিল। অতিরিক্ত দামের কারণে আম এখনই সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। বিক্রেতারা বলছেন সামনের দিনগুলোতে দাম আরও বাড়বে। আম উৎপাদন করতে খরচ অনেক বেশি, যার কারণে হচ্ছে যে আপনার আমেরও দাম অনেক বেশি। হিমসাগর হলো 4,500 থেকে 5,000, ন্যাংড়া হলো 3,500, আর গোপালভোগও 4,000, লখনা হলো 1,500। আড়তদারদের দাবি, জেলা জুড়ে প্রতিদিন বেচা কেনা হচ্ছে প্রায় 20 থেকে 25 কোটি টাকার আম। গতবার কিনছি এই আমি কিনছি 2,200, আর এই বিঘা 4,500, 5,000, 5,500 পর্যন্ত বিকতেছে। তারপরও কানসাটের আমটা চলে ভালো, খায় ভালো। দামটা কম হইলে, ফলনটা বেশি হইলে দামটা একটু কম হইতো। ফলন কম, যার কারণে চাহিদা বেশি। বাজারে আম আসা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমানে 15 থেকে 20 কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে। আমের ন্যায্য দামের ধারাবাহিকতা ধরে রাখা ও রপ্তানি সহ প্রক্রিয়াজাত করার উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জে আমরা যে আমের প্রক্রিয়াজাতকরণ নিয়ে কাজ করছি, সেটি কিন্তু অনেক অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করতেছি আগামী অর্থ বছরে এখানে প্রক্রিয়াজাতকরণের কিছু প্ল্যান বসে যাবে। এখনও ফজলি, আম্রপালি, বাড়িচার ও আশিনা আম বাজারে আসেনি। জনপ্রিয় এসব আমের ফলন কম হওয়ায় কৃষক ভালো দাম পেলেও ক্রেতাদের কিনতে হবে বেশি দামে। মাছরাঙা নিউজ ডেস্ক। বাজারে উঠতে শুরু করেছে রংপুরের হাড়িভাঙা আম। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে আমের আকার ছোট ও ফলন কম হওয়ায় দাম নিয়ে শঙ্কা জানান কৃষকেরা। তারা বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারেননি। গত 21শে জুন থেকে হাড়িভাঙা আম বাজারে বিক্রি হচ্ছে। গত শুক্রবার জেলার পদাগঞ্জে কৃষিমন্ত্রী ক্রেতাদের জন্য হাড়িভাঙা আম বিক্রির উদ্বোধন করেন। ক্রেতারা বলছেন, সুস্বাদু হওয়ায় বেশি দাম দিয়ে কিনছেন এই আম। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে হাড়িভাঙা আম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর হাড়িভাঙার আবাদ হয়েছে 1,910 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 29,710 মেট্রিক টন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শিশুর জিহ্বা কেটে দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাইমের পরিবার জানান, শিশুটির বাবার সাথে প্রতিবেশী কাউসার মিয়ার সীমানা বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার সকালে কাউসার বিরোধপূর্ণ জায়গার সীমানা খুঁটি তুলে ফেললে তা দেখে ফেলে সাইম। ঘটনাটি সে পরিবারকে জানালে ক্ষুব্ধ কাউসার সাইমের মুখে ছুরি ঢুকিয়ে জিহ্বা ও ঠোঁট আংশিক কেটে ফেলে। স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়াও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ
উদযাপনের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনা সদস্যদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করেন নতুন সেনাপ্রধান। ঈদের পর সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আদার দাম কেজিতে ১০০ টাকা কমেছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষ। দুদিন আগে প্রতি কেজি আদা ২৮০ থেকে ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ২৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। হিলি বাজারের আদা বিক্রেতারা বলেন, দেশীয় আদার সরবরাহ না থাকায় ভারতীয় আদায় চাহিদা মেটানো হচ্ছিল, কিন্তু ১৪ থেকে ২১ জুন ঈদের জন্য দেশের স্থলবন্দরগুলো বন্ধ হয়ে গেলে আদা আমদানি বন্ধ হয়ে যায়। ঈদে আদার চাহিদা বাড়লেও সরবরাহ কম থাকায় দাম বাড়তে থাকে। ২২ জুন থেকে হিলিসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হওয়ায় পণ্যটির দাম কমে আসছে বলেও জানান বিক্রেতারা। বগুড়ায় ঈদের রাতে জোড়া খুন মামলায় স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ ৪ আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এ আদেশ দেন। সকাল ১১টার দিকে ৪ আসামিকে জেলা কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে আসামি পক্ষের আইনজীবী শ্রমিক নেতা কবির আহমেদ মিঠু ও আজমিন রিফাতের জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। এ সময় পুলিশ আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঈদুল আজহার রাতে শহরের নিশিন্দারা চকর পাড়ায় জোড়া খুনের ঘটনা ঘটে। ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের সময় বাচ্চার পেট কেটে ফেলার ঘটনা ঘটেছে। শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় মাংস ব্যবসায়ী মোহাম্মদ নাইব আলীর প্রসূতি স্ত্রী মোর্শেদা বেগমকে শনিবার বিকেল ৪টায় ফরিদপুর শহরের জিলতুলি এলাকার বেসরকারি ক্লিনিক সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কন্যা সন্তান জন্ম দেন মোর্শেদা। এটি তাদের প্রথম সন্তান। তো বাচ্চারে ফেসাই গুছাই দিছে তা নামে না দিয়া শেষে সেই আমরা দেখি কি বাচ্চা নীলে হয়ে যায়, কালা হয়ে যায়। শেষে বাচ্চা ওই চায় না, তারপরে দেখি কি যে রক্তে বাইসে গেছে। শেষে আবার সেই ওটিতে নিয়ে গেছে, তারা 2টা সেলাই দিয়ে দিছে। এখান থেকে শিশু হাসপাতাল নিয়েছে, শিশু হাসপাতাল থেকে বলছে যে ঢাকা নাইলে মেডিকেলে বড় ডাক্তার দেখা করে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশা দিয়েছে পুলিশ। যার সিজার হয়েছে তার সাথে কথা বলছি এবং এই বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত করার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওই শিশুর উন্নত চিকিৎসার দায়িত্ব নেবে তারা। রোগীর লোকদের সাথে কথা বলতেছি এবং আমাদের হসপিটালের পক্ষ থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যেটা আমাদের পক্ষ থেকে করা দরকার আমরা এটার ব্যবস্থা নিতেছি। অভিযুক্ত চিকিৎসক মুঠোফোনে সাংবাদিকদের জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি না হয়ে অন্য কোনো চিকিৎসকের হাতেও এটি হতে পারত। বাচ্চাটির নাড়ি পেঁচিয়ে গিয়েছিল, সেটি কাটতে গিয়েই ঘটেছে এমন ঘটনা। একটু বাইর করার পর বাচ্চাদের ওই জায়গাতে নাভির গুড়াতে একটু উজিং হচ্ছে, ব্লাড বের হচ্ছে। পরে আমরা ওইটারে 2টা স্টিচ দিয়ে দিচ্ছি। এটা অনাকাঙ্ক্ষিত, এটা যে কোনো ডাক্তার সাথে হইতো ভাই। এদিকে এই ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে প্রভাবশালী একটি মহল। তারা সাংবাদিকদের হাসপাতালের ছবি নিতেও বাধা দেয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানান বাচ্চাটির অবস্থা আশঙ্কাজনক। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক। লবণ সহিষ্ণু হওয়ায় উপকূলীয় অঞ্চলে সূর্যমুখী একটি সম্ভাবনাময় ফসল। পটুয়াখালীতে তাই সূর্যমুখীর ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। অন্যান্য তেলবীজের চেয়ে এর আবাদ বেশ লাভজনক বলেন তারা। প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একটা ভালো সংসারে তৈলমের একটা গরুরও খৈর হয় এবং বাজারে বিক্রিও করতে পারি। এই যে সূর্যমুখীর ফলটা এটি দিয়ে এটা খাওয়া যায়, এটি দিয়ে অনেক সুন্দর তেল হওয়া যায়, তেলটা অনেক মূল্যবান। সূর্যমুখীর আবাদ সম্প্রসারণে বীজ, সার, কীটনাশক ও সেচের সহজলভ্যতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা। সার ঔষধের বা যতটুকুই আমরা যা দিছি অনেক ভালো হয়েছে, বা যদি আর একটু সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা পাই তাইলে আমরা আরো উন্নত হইতে পারবো। সূর্যমুখীতে অনেক পরিশ্রম এবং সূর্যমুখীতে খরচও একটু বেশি। খরচ বেশি দেখা যায়, যদি একটু সহযোগিতা করে সরকার, তাহলে আমরা দর্শক মিলিয়া আগামী বছর আরও বেশি রকম উন্নত করার জন্য
চেষ্টা করতে পারি। কৃষি কর্মকর্তারা জানান, দেশে সূর্যমুখীর আরও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে গবেষণা চলছে। কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা। এবছর সূর্যমুখীর মাঠের অবস্থা ভালো, তা আমরা প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে উৎসাহিত করতেছি তারা যাতে আরও বেশি সূর্যমুখীর আবাদ করেন, যার ফলে এবং বিভিন্ন সংস্থা এটাকে আরও আবাদ বাড়ানো যায় কিভাবে সেই ব্যাপারে কৃষকদেরকে সহায়তা করতেছেন। চলতি বছর জেলায় প্রায় 2150 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। দেশে ভোজ্য তেলের ঘাটতি পূরণের পাশাপাশি দক্ষিণাঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সূর্যমুখীর চাষ, মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। পটুয়াখালীতে জীবিত 5 বীরাঙ্গনাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা চেষ্টা। সকালে পটুয়াখালী এলজিএডি মিলনায়তনে এর সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাদের মাঝে এ সময় উপহার হিসেবে শাড়ি ও গাভী প্রদান করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্যবৃন্দ, চেষ্টার সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি, নদীর পানি কমায় শুরু হয়েছে নদী ভাঙন, পরশু থেকে ভারী বৃষ্টির আশঙ্কা। 1 বছর আগে প্রকল্পের সময় শেষ হলেও খুলনার 4 উপজেলায় শেষ হয়নি 10 সেতুর কাজ, বারবার কাজের হাত বদলি সমস্যা বলছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের বাজারে উঠেছে নানা জাতের সুস্বাদু আম, তবে সরবরাহ কম অজুহাতে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।